কে আপনি? আর এখানে একা একা দাঁড়িয়ে আছেন বৃষ্টির মধ্যে? ভয় করছে না আপনার? জায়গাটা ভালো না। রাত হলেই অনেক পকেটের ছেলেদের উৎপাত ঘটে এখানে। না মানে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছিলাম। এই গ্রামটা কিন্তু বৃষ্টি নামায় ওদের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছি। আর তেমন কিছু একটা চিনি না, তাই এখানে দাঁড়িয়ে আছি। নেহা কথাটি বলছিল আর কাঁপছিল। স্বাধীন এটা দেখে নেহার দিকে এগিয়ে যায়। নেহা অজ্ঞান হয়ে স্বাধীনের কোলে ঢলে পড়ে। স্বাধীন তড়িঘড়ি করে নেহাকে ধরে ফেলে, কি করবে বুঝতে পারে না। তাই পাজাকোলা করে তার বাড়ির দিকে নিয়ে যেতে লাগে। বাড়িতে নিয়ে গিয়ে মুখে পানি দিতে লাগে, কিন্তু জ্ঞান ফিরে আসে না। হাত পা ঠান্ডা হয়ে আছে। এইটা দেখে স্বাধীন অনেকটা ভয় পেয়ে যায়। নেহাকে গরম কাপড় দিয়ে ঢেকে দেয়। ঠিক তখনই কেউ দরজার কড়া নাড়ে। স্বাধীন হকচকিয়ে যায়। এত রাতে কে আবার এসেছে? তড়িঘড়ি করে দরজা খুলে দেখে অনেক মানুষ, প্রত্যেকের হাতে লাঠি আর টর্চ লাইট। এটা দেখে স্বাধীন ভয় পেয়ে যায়। ঠিক তখনই একটা বৃদ্ধ লোক স্বাধীনের কাছে এসে বলে, বাবা, তোমাকে তো অনেক ভালো জেনেছিলাম আমরা। তোমার বাবা মা অ্যাক্সিডেন্টে করে মারা যাওয়ার পর তোমাকে এই গ্রামে থাকতে দিয়েছি আমরা, আর তুমি কিনা আমাদের মান সম্মান নষ্ট করলে। আঙ্কেল, কি বলছেন এগুলো? কিছুই তো বুঝতে পারছি না আমি। ঠিক তখনই পিছন থেকে একটা ছেলে বলে ওঠে, ওই তো, ওই যে ওই মেয়েটা, ওনাকেই তো কোলে করে আনতে দেখলাম জঙ্গলের মধ্যে থেকে। তারপর স্বাধীনকে পাশ কেটে রুমের মধ্যে প্রবেশ করে। বৃদ্ধ মেয়েটার কাছে গিয়ে গায়ে হাত দিয়ে দেখে অনেক জ্বর। স্বাধীনের দিকে রেগে তাকিয়ে স্বাধীনের কাছে এসে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দেয়। কি করেছিস তুই? অসুস্থ একটা মেয়ের সুযোগের সদ্ব্যবহার করলেই। মানে কি বলছেন এগুলো আঙ্কেল? কিছুই তো বুঝতে পারছি না আমি। আর আপনারা এত রাতে আমার বাড়িতে? এত রাতে না আসলে তো তোর আসল রূপ দেখতে পারতাম না, যে ভদ্র চেহারার মাঝে লুকিয়ে আছে অভদ্র একটা ছেলে। এই, তোরা দেখছিস কি? মার ওকে। কথাটা বলার সঙ্গে সঙ্গে সেইখানে থাকা বেশ কিছু ছেলে এসে স্বাধীনকে লাঠি দিয়ে মারতে লাগে। স্বাধীনের শরীরের অনেকটা অংশ কেটে রক্ত বের হতে লাগে। অন্যদিকে ঘরের মধ্যে চিৎকার চেঁচামেচিতে নেহার জ্ঞান ফিরে আসে। মিটমিট করে তাকিয়ে দেখে একটা রুমে সে শুয়ে আছে, পাশে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, একটা ছেলেকে মারছে। নেহাকে জ্ঞান ফিরতে দেখে বৃদ্ধ বলে, মা, তুমি ভয় পেও না, আমরা এসেছি। ও যে এত বড় একটা কাজ করবে কখনো ভাবতেও পারিনি আমরা। তুমি ভয় পেও না, ওকে উচিত শিক্ষা দেব। কি বলছেন এগুলো? কিছুই তো বুঝতে পারছি না। এই থাম তোরাই, এবার ওকে অনেক মেরেছিস, মরে যাবে ছেলেটা। আর তুই গিয়ে এখন এই কাজী সাহেবকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। বৃদ্ধর কথা মতো সবাই স্বাধীনকে মারা বাদ দেয়। তারপর একটা ছেলে গিয়ে কাজী সাহেবকে ডেকে আনার জন্য স্বাধীন অবাক হয়ে যায়, কি করছে এরা? সঙ্গে সঙ্গে স্বাধীন বৃদ্ধার পা জড়িয়ে ধরে বলতে লাগে, বিশ্বাস করেন আঙ্কেল, আপনারা যা ভাবছেন একদমই ভুল। আমি কিছুই করিনি। আমি পাশের গ্রামে টিউশনি করিয়ে আসছিলাম। পথে বৃষ্টি, তাই ভিজে ভিজে যে বাসায় ফিরছিলাম জঙ্গলের মধ্য দিয়ে আসার সময় হঠাৎ পাশে তাকিয়ে দেখি এই মেয়েটা দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজছে। আমি মেয়েটার কাছে গিয়ে কথা বলতে অজ্ঞান হয়ে যায়। বুঝতে পারি না ওইখানেই রেখে আসবো কি না, তাই কোলে করে বাসায় নিয়ে আসি। আপনারা আমাকে ভুল বুঝছেন। হয়েছে, তোর আর কোনো কথা শুনতে চাচ্ছি না আমি। চুপচাপ আমরা যা করছি শুধুমাত্র তাই দেখে যা। অন্যদিকে নেহা সুদর্শক সব কিছু দেখে যাচ্ছে, কোনো কিছু বলছে না। ঠিক একটু পর কাজী সাহেব চলে আসে। তারপর স্বাধীন আর নেহার বিয়ের কার্যক্রম ঠিক করে। তখনই নেহা বুঝতে পারে কি ঘটছে তার সঙ্গে। হারিয়ে গিয়ে চিৎকার করে বলতে লাগে, আপনারা কি পাগল নাকি? আমার মত নেই। আপনারা বিয়ে দিচ্ছেন মানে কি? এইসব আমি এই বিয়ে করতে পারবো না। উম, ছেলে যা বলছে সত্যি। আমি এখানে ঘুরতে এসেছি আমার বন্ধুদের সঙ্গে, বৃষ্টিতে ওদের কাছ থেকে আলাদা হয়ে যাই আমি। আর জঙ্গলের কোনো কিছুই চিনতাম না, তাই ওখানে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই ছেলেটার সঙ্গে দেখা হয় আমার। দু একটা কথা বলতেই আমি অজ্ঞান হয়ে পড়ি। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে ঘরের মধ্যে আবিষ্কার করি আমি আমাকে। নেহার কথা শুনে পাশ থেকে একটা বৃদ্ধ মহিলা বলে ওঠে, হয়েছে চেয়ারম্যান সাহেব, দেখেছেন? শুধু স্বাধীনের দোষ নেই, মেয়েটারও দোষ আছে। দুজনে মিলে আনন্দ ফুর্তি করে চেয়েছিল তারা চলে যাবে, কিন্তু যখন মেয়েটা অজ্ঞান হয়ে যায় স্বাধীন বাসায় নিয়ে আসে, আর আমরা বিয়ে দিচ্ছি, ওনারা মানছেন না। তারপর সেইখানে থাকা প্রত্যেকে নেহাকে বাজে কথা বলতে লাগে। ঠিক তখনই সেইখানে স্বাধীন চিৎকার দিয়ে বলে ওঠে,
ওনাকে কেউ বাজে কথা বলবেন না। হ্যাঁ, আমার দোষ। আমি তখন ওনাকে জঙ্গলের মধ্যে একলা পেয়ে রেপ করেছি। আরও কিছু শুনতে চান আপনারা? আর কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করেন। অন্যদিকে নেহা সেখানে থাকা বৃদ্ধ মেয়েগুলোর কথা শুনে নেহা কান্না করতে লাগে। স্বাধীনের কথা শুনে আরও হাউমাউ করে কান্না করতে লাগে। দেখতে দেখতে কাজী সাহেব বিয়ের কার্যক্রম শেষ করে নেহার অনিচ্ছা থাকতেও সকলেই জোড়াজড়িতে বিয়ে করতে রাজি হয়। দেখতে দেখতে বিয়ে পর্ব শেষ হয়। এক এক করে সবাই রুম থেকে বের হয়ে নিজ নিজ বাসায় চলে যায়, শুধুমাত্র চেয়ারম্যান ছাড়া। দেখ, যা করেছিস করেছিস, কিন্তু এখন থেকে দুইজন সুখে শান্তিতে সংসার কর, এই দোয়াটাই করি। আর হ্যাঁ, একদম চালাকি করবি না। যদি চালাকি করিস আর এই মেয়েটাকে যদি গ্রাম থেকে বের হতে সাহায্য করিস, তাহলে কিন্তু আমরা সবাই তোকে এই গ্রাম থেকে বের করে দেব। আমরা চাই না যে তোর জন্য আরও কোনো মেয়ের সম্মানহানি হোক। ঠিক আছে। তারপর চেয়ারম্যান সাহেব স্বাধীনের বাড়ি থেকে বের হয়ে যায়। স্বাধীন দরজা লাগিয়ে পেছনের দিকে ফিরতে নেহা এসে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলতে লাগে, কুত্তার বাচ্চা, তুই কেন বললি যে তুই আমাকে রেপ করতে নিয়েছিলি? তা আমাকে বিয়ে দিয়ে দিল তোর সঙ্গে, না হলে আমি তো এখান থেকে যেভাবেই হোক মুক্তি পেতাম। দেখুন ম্যাম, আপনি শহরে থাকেন, গ্রাম সম্পর্কে তেমন একটা ধারণা নেই আপনার। গ্রামের মানুষ এক কথার বান্দা, তারা যা একবার বলে তা করেই ছাড়ে। আর তারা যেহেতু একবার আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়েছে, তাহলে আমাদেরকে বিয়ে দিয়ে ছাড়বে তারা। তার জন্যই আমি এই কথাটা বলেছি। আর দেখলেন না, সকলে আপনাকে বাজে বাজে কথা বলছিল, তাই নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে তখন বলেছি সরি। সবাই বাজে কথা আমাকে বললে তোর কি আসে যায়? তুই আমার কে হস? এখন আমাকে আর কে বিয়ে করবে? আর দরজা আটকালি কেন? একদম আমার কাছে আসার চেষ্টা করবি না, তাহলে তোর কিন্তু খবর আছে, বলে দিলাম। আমাকে কিন্তু তুই চিনিস না আমি কে। দরজা লাগাবো না তো খুলে রাখবো, ঘরের মধ্যে যে কোনো সময় যে কোনো প্রাণী ঢুকতে পারে, এর কারণে লাগিয়ে দিয়েছি। আর আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। আপনি চাইলে চলে যেতে পারেন নির্দ্বিধায়। কখনো আপনার কাছে আমি আমার অধিকার নিয়ে যাব না। মনে করবেন যে একটা কালো অধ্যায় মুছে ফেলবেন মন থেকে। হয়েছে, তোকে আর অভিনয় করতে হবে না। এখন সর আমার সামনে থেকে। 2 চোখ যেই দিকে যায় সেই দিকে যাব, কিন্তু একদম তোর বাসাতে আর থাকবো না। আল্লাহই জানে কখন আবার কি হয়, তুই আবার আমার উপর ঝাঁপিয়ে পড়িস কখন, কে জানে। নেহার কথা শুনে স্বাধীন একটা হাসি দেয়, তারপর খাটের উপর গিয়ে বসে পড়ে। নেহা দরজা খুলতে যে বাহিরে এক পা রাখতে যাবে, ঠিক তখনই জোরে সোরে একটা বজ্রপাত হয়। নেহা দৌড়ে স্বাধীনের কাছে এসে স্বাধীনকে জড়িয়ে ধরে। স্বাধীন তাল সামলাতে না পেরে খাটের উপর শুয়ে পড়ে নেহাকে নিয়ে। দুজনের ঠোঁটের সঙ্গে ঠোঁটের মাত্র কয়েক ইঞ্চি তফাৎ। ঠিক তখনই আরেকটা বজ্রপাত হতে নেহা স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে বুকের সঙ্গে মাথা ঠেকিয়ে নেয়। স্বাধীনের অনেক ভালো লাগা কাজ করে, কিন্তু নেহাকে বুঝতে না দিয়ে নেহাকে তার উপর থেকে সরানোর চেষ্টা করে। প্লিজ একটু থাকতে দিন, অনেক ভয় করে আমার বজ্রপাত দেখে। সকাল হলে আমি চলে যাব আপনার বাড়ি থেকে। আমার বাড়িতে থাকবেন, আমি তো আপনাকে না করিনি, কিন্তু আমার বুকের উপর থেকে সরেন। এভাবে জড়িয়ে ধরেছেন কেন? স্বাধীনের কথা শুনে নেহা স্বাধীনের বুকের উপর থেকে উঠে যায় আর নিজেকে সামলে নিয়ে বলে, সরি, আসলে ছোট থেকেই অনেক ভয় পাই বজ্রপাতকে দেখে। তাই যখন বৃষ্টির রাত হয় তখন মা আর বাবার সঙ্গে গিয়ে আমি ঘুমিয়ে থাকি। হঠাৎ বজ্রপাত হওয়ায় ভয় পেয়ে আপনাকে জড়িয়ে ধরেছি। সরি, কিছু মনে করবেন না। আর ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না। হাজার হন, কাগজে কলমে মানেন আর না মানেন, আপনি তো আমার স্ত্রী, তাই থাকতে পারেন, সমস্যা নেই। এখন কি দরজা লাগাতে পারি না কি সারা রাত এইভাবেই খোলা রাখবো? না না, খোলা রাখতে হবে না, যান গিয়ে দরজা লাগিয়ে দিয়ে আসেন। তারপর স্বাধীন গিয়ে দরজা লাগিয়ে রুমের মধ্যে আসে। কিচেন রুমে গিয়ে খাবার বেড়ে একটা প্লেটে তার রুমে এসে খেতে লাগে। পাশ থেকে নেহা স্বাধীনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলতে লাগে, কেউ হয়তো বা ভুলে গিয়েছে যে রুমের মধ্যে আরো একজন আছে, আর সে না খেয়ে আছে, তাকেও একটু খাবার দেওয়া উচিত। নেহার কথা শুনে স্বাধীন নেহার দিকে পিট করে তাকিয়ে থাকে। তার দিকে তাকিয়ে থাকতে দেখে মাটির দিকে তাকিয়ে থাকে। স্বাধীন বলে, হয়েছে, আর ঢং করতে হবে না। আমার রুমে একটাই প্লেট, এই বাড়িতে শুধু আমি
একাই থাকি, দ্বিতীয় কোনো ব্যক্তি থাকে না। আর আমার কোনো আত্মীয় স্বজন নেই এই পৃথিবীতে, শুধু আমি একা। তাই একটাই প্লেট আছে, আমি খাবো না, আপনি খাবেন। অনেক ক্ষুধা পেয়েছে দুপুরে, খাবার খাইনি, তাই নিজেকে কন্ট্রোল করতে না পেরে আগে খাচ্ছি। আমার খাওয়া শেষ হলে প্লেটটা পরিষ্কার করে আমি আপনাকে আবার খাবার দেব। স্বাধীনের কথা শুনে নেহার কেন জানি অনেক মায়া মায়া লাগে। এটুকু একটা ছেলে কিভাবে এতটা কষ্ট সংগ্রাম করে বাঁচে। স্বাধীনের খাবার খাওয়ার দিকে এক নজরে তাকিয়ে থাকে। স্বাধীন এটা দেখে খানিকটা অবাক হয়ে যায়। তারপর খাওয়া দাওয়া শেষ করে কিচেনে গিয়ে প্লেট পরিষ্কার করে নেহার জন্য খাবার নিয়ে এসে দেয় খাওয়ার জন্য। তারপর স্বাধীন রুম থেকে বের হয়ে যায়। একটু পর রুমে প্রবেশ করে দেখে নেহা খাবার খাওয়া হয়ে গেছে। তারপর নেহাকে বলে, আপনি উপরে ঘুমিয়ে পড়েন। আমি এতটা অমানুষও না যে একটা মেয়ের সুযোগের সদ্ব্যবহার করব। নির্দ্বিধায় ঘুমাতে পারেন। আর আমি নিচে ঘুমিয়ে পড়েছি, কোনো সমস্যা হলে আমাকে ডাক দিয়েন। ঠিক আছে। কথাটা বলে নেহা ঘুমিয়ে পড়ে কাঁথা গায়ে নিয়ে। কিন্তু নেহার ঘুম আসে না, অনেক শীত করতে লাগে। ঠিক তখনই নিজের দিকে তাকাই, স্বাধীনের দিকে দেখে একটা বালিশ নিয়ে খালি গায়ে শুয়ে আছে। শরীরের উপরে কোনো কাঁথা নেই, হয়তোবা একটা ব্যতীত আরেকটা নাই বাড়িতে। এই পর্যায়ে নেহা এই পাশ ওই পাশ করতেই ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা নেহার ঘুম ভাঙতেই দেখে স্বাধীন রুমে নেই। রুমের মধ্যে আর না থেকে বাইরে এসে দেখে স্বাধীন ব্রাশ করছে। নেহা স্বাধীনের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, কিন্তু তোমার কি ভয় করে না এই নির্জন পরিবেশে থাকো তুমি? হা হা হা। ও ম্যাম, উঠে পড়েছেন? তাহলে একটা কথা মনে রাখবেন, যার পৃথিবীতে কেউ নেই ম্যাডাম, তার আল্লাহ আছে। একটা কথা সবসময় মনে রাখবেন। আর শুধুমাত্র রাতটা এসে এই বাড়িতে থাকি। তুমি তোমার লাইফ নিয়ে অনেক স্ট্রাগল করো, তাই না? আমি দোয়া করি তুমি অনেক বড় কিছু হবে একদিন। দিনভর কাজ করতে হয়, কলেজ করি, এইভাবে সময় পেরিয়ে যায়। শুধু রাতে এসে বাড়িতে থাকি। তা ম্যাম, এখন তো দিনের বেলা, এখন তো আর চিনতে অসুবিধা হবে না। আপনার বন্ধুরা কোথায় ক্যাম্প করেছিল, আপনিও চলে যেতে পারেন, সমস্যা নেই। কিন্তু রাতের বিষয় নিয়ে চিন্তা করছেন তাই না? ওইটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি ওইটা একটা কালো রাত ভেবে নিয়েছি। দূর স্বপ্ন একটা ভেবে নেন, তাহলেই হবে। আর আমি আপনার কাছে কখনো স্বামীর অধিকার নিয়ে যাব না। আর যদি তা না হয় তাহলে আপনি আপনার নাম্বার দিয়ে দেন, আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব আপনার স্থানে। আরে না, এটা ভাবছি না। পুরো গ্রামের মানুষ কি বললো যাওয়ার সময়, শোনো নাই যে আমি যেন গ্রাম থেকে না যাই, আমাকে যেন তুমি কোনোভাবে সাহায্য না করো গ্রাম থেকে চলে যেতে। তারা তো এসে আবার আমাকে না দেখলে তোমাকে মারধর করবে। ওই বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে না ম্যাম, আপনি যেতে পারেন, আমি সেটা দেখে নেব। আর আপনার নাম্বারটা দিন, ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। তারপর স্বাধীন ফ্রেশ হয়ে ঘরের ভিতর থেকে ফোন নিয়ে আসে। স্বাধীনের হাতে বাটন ফোন দেখে নেহা খানিকটা হক চুকিয়ে যায়, কারণ এই জেনারেশনে এসেও একটা ছেলে বাটন ফোন চালায়। তারপর স্বাধীনের নাম্বার নেহা নিয়ে নেয়। তারপর নেহাকে খানিকটা এগিয়ে দিয়ে বাসায় চলে আসে স্বাধীন। রান্না করে খাবার খেয়ে তার কলেজে চলে যায়। অন্যদিকে নেহা রাস্তায় এসে সব কিছু চিনতে পারে। হাঁটতে হাঁটতে তার বন্ধুদের ক্যাম্পে চলে যায়। নেহাকে দেখতে পেয়ে সবাই দৌড়ে আসে নেহার কাছে। কে রে, তুই কোথায় হারিয়ে গিয়েছিলি? আমরা তোকে নিয়ে কত টেনশন করছি জানিস? আমরা তো এখনই পুলিশ স্টেশনে যাচ্ছিলাম রিপোর্ট করার জন্য। রাত ভোর বৃষ্টি হয়েছে, তাই তোকে আর খুঁজতে বের হতে পারিনি আমরা কেউ। এভাবে না বলে করে কোথায় হারিয়ে গিয়েছিলি? তুই নাকি কোনো সমস্যা হয়েছে? তোর এমন মন মরা যে? আরে না, টেনশন করছিস কেন? কিছুই হয়নি। আসলে বাড়ির কথা অনেক মনে পড়ছে। অনেক দিন তো হলো ক্যাম্প করে থাকলাম, চল বাসায় ফিরে যাই। এখানে থাকতে আর একদম ভালো লাগছে না আমার। হ্যাঁ ঠিক বলেছিস। তুই স্যারকে বললাম তোর কথা, স্যার অনেক চিন্তিত হয়ে পড়েছে। পাশের ক্যাম্পে রেস্ট নিচ্ছে মনে হয়। আর রাতে কই ছিলি? আর বলিস না, রাতে কথাটা বলতে গিয়ে নেহা থেমে যায়। মনে মনে ভাবতে লাগে সকল বিষয় কি এদেরকে খুলে বলবো? যদি বলি তাহলে তো সবাই উল্টাপাল্টা ধারণা করবে। না, সম্পূর্ণ কথা খুলে বলা দরকার নেই। শুধু বলি রাতে একটা ছেলের বাসাতে আশ্রয় নিয়েছিলাম। আরে না, তোদের কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার পর আমি কিছুই চিনতে পারি না। হাঁটতে হাঁটতে একটা বাড়ির সামনে চলে যাই, তারপর দরজায় কড়া নাড়তে একটা ছেলে বের হয়। তারপরে ওখানে আমি আশ্রয় নিয়েছিলাম। জানিস, ছেলেটা অনেক ভালো,
একটা নিরিবিলি পরিবেশে থাকে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আর আমরা তোকে নিয়ে কতই চিন্তা করছিলাম, তোর ফোনে কতবার ফোন করেছি। আমার ফোনের চার্জ তো ছিল না যে তোদের সঙ্গে কথা বলবো। আচ্ছা বাদ দে সে সকল কথা, আমি চলে এসেছি তো, এখন তো হ্যাপি। ঠিক তখনই পাশ থেকে প্রিন্সিপাল স্যার বলে ওঠে, মা তুমি এসেছো? আমরা তোমাকে নিয়ে কত চিন্তা করতেছিলাম। আমরা সবাই তোমার বাবাকে ফোন করে তোমায় পাওয়া যাচ্ছে না কথাটা বলতে তোমার বাবা একদম পাগল হয়ে গিয়েছে। ওয়েট, আমি তোমার বাবাকে এখনই ফোন করে বলছি তোমাকে পেয়েছি আমরা। তারপর প্রিন্সিপাল স্যার দূরে গিয়ে নেহার বাবা মার কাছে ফোন করে বলে দেয় যে নেহাকে পাওয়া গেছে। তারপর দিনভর নেহা আর তার বান্ধবীরা একসঙ্গে অনেক আনন্দ করে। ঠিক তখনই পাশ থেকে নেহার বান্ধবী বলে ওঠে, আগামীকাল সকালেই তো চলে যাব। তোর কথা শুনে যা বুঝতে পারলাম ছেলেটা অনেক ভালো। ওরে, ওকে অনেক দেখতে ইচ্ছা করছে। আমাদের চল কালকে যাবার সময় একবার ছেলেটাকে দেখে তারপর যাব। আর আদেও এইখানে আসতে পারবো কি না আল্লাহই জানে। এইবার যে কাহিনী ঘটে গেল, আর কখনো মা বাবা আর আসতে দেবে না, দেখে নিস। নেহা তার বান্ধবীর কথা শুনে কেন জানি স্বাধীনকে দেখতে অনেক ইচ্ছে করে, তাই তার মাথা দিয়ে হ্যাঁ জানি দেখতে দেখতে রাত হয়ে যায়। নেহা তার বান্ধবীদের সঙ্গে আড্ডা দিতে দিতে রাত যখন গভীর হয় তখন ঘুমিয়ে যায়। পরের দিন ভোর হতেই ঘুম ভেঙে যায় সবার। তারপর সবাই ক্যাম্প ভেঙে রেডি হতে লাগে বাড়িতে যাওয়ার জন্য। ঠিক তখনই নেহা আর তার বান্ধবীরা প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে বলে, স্যার আপনাকে তো সব কথা খুলেই বললাম। আমাকে একটা ছেলে রাতে থাকতে দিয়েছিল। আমার সব বান্ধবীরা জেদ করছে যে তার সঙ্গে গিয়ে দেখা করে আসবে আর ধন্যবাদ জানিয়ে আসবে। আপনি অনুমতি দিলে আমরা যেতাম ছেলেটার সঙ্গে দেখা করতে। আচ্ছা মা, যাও, সমস্যা নেই, কিন্তু দেখে শুনে যাও। কালকে বৃষ্টি হয়েছে সারা রাত ভোর, অনেক জায়গায় কাদা পানি জমে আছে। তারপর নেহা আর তার বান্ধবীরা স্বাধীনের বাসার দিকে অগ্রসর হতে লাগে। নেহা সামনে সামনে পিছে তার বান্ধবীরা। দেখতে দেখতে স্বাধীনের বাড়ির কাছে চলে আসে, দেখে বাসে তালা লাগানো। নেহা বুঝতে পারে না এত সকালে কোথায় গিয়েছে। আবার ঠিক তখনই পাশ দিয়ে একটা ছেলেকে যেতে দেখে নেহা ছেলেটার কাছে গিয়ে পিছন থেকে ডাক দিতে ছেলেটা নেহার কাছে এসে বলে, ও আপনি এসেছেন? তা স্বাধীন তো বলল আপনি চলে গিয়েছেন, আর আমরা স্বাধীনকে মেয়ের গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছি। ওর মতো খারাপ ছেলে এই গ্রামে না থাকলে ভালো হয়, আর আপনি আবার এসেছেন। কি কিন্তু কেন মেরে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছ? দেখুন, চেয়ারম্যানের রাতে কি বলছিল যে আপনি যদি গ্রাম থেকে চলে যান আর স্বাধীন যদি সাহায্য করে তাহলে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে। চেয়ারম্যান এক কথার মানুষ, তাই ওকে মেরে কালকে রাতে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। কোথায় আছে কে জানে। নেহা কথাটা শুনে অনেকটা অবাক হয়ে যায়, কিন্তু ছেলেটাকে কোনো কিছু বুঝতে দেয় না। পাশে দাঁড়িয়ে থাকা নেহার বান্ধবীরা নেহার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এক পর্যায়ে বলেই ফেলে, কি রে, তোর জন্য ছেলেটাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে মানে? কিছুই তো বুঝতে পারছি না। বুঝতে হবে না তোদের। ওয়ের ছেলেটার নাম্বার তো আমার কাছে আছে, ফোন করে দেখি কোথায় আছে। অন্যদিকে সকালে যখন নেহা গ্রাম থেকে চলে যায় তখন অনেকেই দেখে ফেলে, কিন্তু কিছুই বলে না। স্বাধীন বিকেলে বাড়িতে ফেলে চেয়ারম্যান আর তার লোকেরা স্বাধীনকে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। স্বাধীন অনেক কাকুতি মিনতি জানায়, কিন্তু চেয়ারম্যানের কোনো মায়া হয় না। না, বারবার শুধু একটা কথাই বলে, তোর মতো বাজে ছেলেকে এই গ্রামে থাকতে দেব না। না জানি আবার কোন মেয়ের জীবন তুই নষ্ট করিস। এক পর্যায়ে স্বাধীনকে মারতে মারতে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। তারপর স্বাধীন বাস স্টেশনে গিয়ে বসে থাকে। তার কাছে একটা টাকাও নেই যে কোনো জায়গায় যাবে, সেখানে এখনও বসে আছে। ঠিক তখনই ফোন বাজতে লাগে। স্বাধীন খানিকটা অবাক হয়ে যায়, কারণ তাকে ফোন করার মতো কেউ নেই, শুধুমাত্র সে যেখানে টিউশনি করেই সেই মেয়েটা বাদে। স্বাধীন উদ্বেগ নিয়ে ফোনটা পকেট থেকে বের করে অচেনা একটা নাম্বার দেখে ফোনটা রিসিভ করে সালাম দিয়ে কানের কাছে ধরতেই ওই পাশ থেকে বলতে লাগে, কোথায় তুমি? স্বাধীন নেহার কণ্ঠ শুনে বুঝতে পেরে যায় যে নেহা কিছু বলতে যাবে। এর আগেই নেহা ও পাশ থেকে বলতে লাগে, কি হলো, কি বলছে? আমার কথা কি তোমার কানে যায়নি? কোথায় তুমি? আর তোমাকে কালকে রাতে বাড়ি থেকে বের করে দিয়েছো? ও আপনি? হ্যাঁ, চেয়ারম্যান আর তার লোকেরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর এখন বাস টার্মিনালে বসে আছি, বাসের অপেক্ষা করছি। ওখানে বসে থাকো, আমরা আসছি। কথাটা বলে নেহা ফোন রেখে দেয়। স্বাধীন অবাক হয়ে যায়, এই মেয়েটার আবার কি হলো?
তারপর নেহা তার বান্ধবীরা তড়িঘড়ি করে গ্রাম থেকে বের হয়ে বাস টার্মিনালের দিকে অগ্রসর হয়। বাস টার্মিনালে গিয়ে দেখে স্বাধীন একটা বেঞ্চিতে বসে আছে, হাতে একটা ব্যাগ। নেহা গিয়ে স্বাধীনের পাশে দাঁড়াতেই স্বাধীন উপরের দিকে তাকিয়ে দেখে নেহা। তারপর নেহাকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, আপনি এখনও গ্রাম থেকে যাননি? গ্রামের কেউ দেখে ফেললে আপনাকে আবার ওরা উল্টাপাল্টা কথা বলতে পারে। এখনই চলে যান আমাকে নিয়ে। আপনার ভাবতে হবে না, কিছু একটা না একটা হবেই। তা তো বুঝতেই পারছি কি হবে, চলো এখন আমার সঙ্গে। ঠিক তখনই পাশ থেকে নেহার বান্ধবী নেহার হাত ঝান্টা মেরে টান মেরে একটু ফাঁকে নিয়ে সে বলে, তোর মাথা কি পুরোটাই গেছে নাকি? স্যার কি বলছে শুনিসনি? আমাদের ক্যাম্পে কোনো প্রকার ছেলে এলাও নেই। আর তুই একে যদি নিয়ে যাস স্যার অনেক রাগান্বিত হয়ে যাবে। তুই জানিস এটা চেনা নাই জানা নেই অপরিচিত ছেলে। তুই জানিস ছেলেটা আমার কি হয়? নেহার বান্ধবী নেহার কথা শুনে নেহার দিকে বাঁকা দৃষ্টিতে তাকায়। ও আমার স্বামী হয়, বুঝলি? তুই অপরিচিত কেউ না। কি বলছিস? তুই তোর স্বামী হয় মানে? তাহলে শোন, ওই দিন রাতে কি হয়েছিল। তোদেরকে যা বলেছি সব মিথ্যা কথা। তারপর নেহা তার বান্ধবীদের শুরু থেকে শেষ পর্যন্ত বলতে লাগে। সবাই শুনে অবাক হয়, নেহার দিকে তাকিয়ে থাকে। কি করবি? তোর জন্য একটা ছেলের জীবন নষ্ট হয়ে গেল, গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। কই যাবে, কি করবে? এতিম একটা ছেলে, অনেক মায়া লাগছে রে, কিন্তু কি আর করার। তখনই পাশ থেকে নেহার আরেকটা বান্ধবী বলে ওঠে, তোর কথা শুনে যতটুকু বুঝতে পারলাম যে তুই ছেলেটাকে মেনে নিবি না কখনোই, কিন্তু ওর জীবন তো নষ্ট করে লাভ নেই। তোর বাবার তো অনেক অনেক টাকা, তুই নিশ্চয়ই ছেলেটাকে কিছু একটা করে দিতে পারবি। কিন্তু তার জন্য তো ওর লেখাপড়া করতে হবে। আমার দেখে যা মনে হয় ওই ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়েছে বোধহয়। পিচ্ছি একটা ছেলে। ওকে তো আর তোর বাসাতেও নিয়ে যেতে পারবি না। কি বলবি তোর বাবা মাকে? আচ্ছা, একটা কাজ করলে হয় না? আমাদের যে ফ্ল্যাটটা আছে, যেখানে আমরা সব বান্ধবীরা মিলে আড্ডা দিই, ড্রিঙ্কস করি আর মাঝে মাঝে গ্রুপ স্টাডি করি, ওটা তো প্রায় সময় পড়েই থাকে। ছেলেটাকে ওই ফ্ল্যাটটা দিলে কেমন হয়? তুই একদম ঠিক কথা বলছিস, কিন্তু আমরা কোথায় গিয়ে আড্ডা দেবো, ড্রিঙ্কস করব, গ্রুপ স্টাডি করব? কেন? ওই ফ্ল্যাটে গিয়ে করব। ফ্ল্যাটে তো আর কম রুম নেই, একটাতেও না হয় থাকবে, অন্য আরেকটাতে আমরা থাকবো। আর ছেলেটাকে দেখে এমনিতেই মনে হচ্ছে ও হাবাগোবা। আরে আমরা তো বলে যাচ্ছি, শুধু যার স্বামী সে তো কিছু বলছে না। প্লিজ নেহা ম্যাডাম, আপনি অন্তত কিছু বলুন। কিন্তু ও যদি কখনো আমার কাছে স্বামীর অধিকার নিয়ে আসে, তখন কি করব? আরে ঢাকায় গিয়ে ওকে ডিভোর্স দিয়ে দিবি, এত টেনশন করছিস কেন? তুই আর ছেলেটাকে দেখ একবার, কেমন বোকা শোকা দেখতে। কখনোই তোর কাছে স্ত্রীর অধিকার নিয়ে যাবে না। যেই ছেলে তোকে রাতে একলা রুমে একা পেয়েও কিছু করেনি, সেই ছেলেকে নিয়ে আবার তুই টেনশন করছিস। নেহা ভাবতে লাগে, হ্যাঁ, ওর বান্ধবী তো ঠিকই বলেছে। যে ছেলে রাতের আধারে একা পেয়ে তার বাসায় কিছু করেনি। নেহা ভাবতে লাগে, হ্যাঁ, ওর বান্ধবীরা তো ঠিকই বলেছে। যে ছেলে রাতের আধারে একা পেয়ে তার বাসায় কিছু করেনি, সে আবার ঢাকায় নিয়ে গিয়ে অজানা জায়গায় আবার আমার পর ঝাঁপিয়ে পড়বে না। তাই নেহা রাজি হয়ে যায় স্বাধীনকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য। কিন্তু স্যারকে তোরা কিভাবে ম্যানেজ করবি? ওইটা একদম আমাদের হাতে, ছেড়ে দে, আমরা স্যারকে ম্যানেজ করে ফেলবো। তারপর নেহা আর তার বান্ধবীরা স্বাধীনের কাছে চলে যায়। স্বাধীনের ব্যাগে হাত দিয়ে নেহা বলে, চলো আমাদের সঙ্গে। কোথায় যাব ম্যাম? তুমি আর গ্রামে ফিরে যেতে পারবে না। কি করবে এখন? এখন থেকে চলো আমাদের সঙ্গে ঢাকায়, তোমাকে একটা না একটা জবের ব্যবস্থা করে দিব। কিন্তু ম্যাম, ঢাকায় যাওয়ার জন্য তো বাস ভাড়া লাগবে। আমার কাছে তো একটা টাকাও নাই, তাই এখানে বসে আছি। কি করব চিন্তা করছি। আপনারা যান, আমাকে নিয়ে তো ভাবতে হবে না আপনার। স্বাধীনের বোকামোপনা কথা শুনে নেহার বান্ধবীরা সবাই হাসতে লাগে। স্বাধীন সবার দিকে তাকিয়ে ভাবতে লাগে, কি এমন বলেছি যে সবাই এমনভাবে হাসছে। একটু পর নেহার ধমক শুনে সবাই হাসি বন্ধ করে। তারপর নেহা বলে, তোকে ভাবতে হবে না টাকা পয়সা নিয়ে, চল এখন আমার সঙ্গে। স্বাধীন আর কোনো কথা বলে না। এখানে বসে থাকার থেকে তাদের সঙ্গে ঢাকায় গিয়ে যদি তারা কোনো চাকরির ব্যবস্থা করে দেয় তাহলে তার জন্য অনেক ভালো হয়। তারপর নেহা তার বান্ধবীদের পিছু পিছু হাঁটতে লাগে।
একটু পর সবাই ক্যাম্প যেখানে করেছিল সেখানে চলে আসে। প্রিন্সিপাল স্যার তাদের দিকে তাকিয়ে এসে বলে, তোমরা কখন গিয়েছো আর কখন আসছো? বললে তো মাত্র 20 মিনিট লাগবে, আর 2 ঘন্টা হয়ে গেল। এতক্ষণ কোথায় ছিলে? সবে অপেক্ষা করছি আমরা। ঢাকায় ফিরতে হবে তো, আবার ফিরতে ফিরতে রাত হয়ে যাবে না হলে। তারপর নেহা আর তার বান্ধবীরা প্রিন্সিপাল স্যারের সঙ্গে স্বাধীনের মোলাকাত করে দেয়। তারপর প্রিন্সিপাল স্যারকে বোঝাতে লাগে, কিন্তু সে বুঝতে নারাজ তাদের সঙ্গে কোনো ছেলে মানুষকে একদম অ্যালাউ করবে না। অবশেষে নেহার বান্ধবীদের কথায় প্রিন্সিপাল স্যার রাজি হয়ে যায় স্বাধীনকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। তারপর সবাই সকালের খাওয়া দাওয়া করে বাসে উঠে পড়ে ঢাকায় যাওয়ার জন্য। বাস চলছে তার আপন গতিতে। নেহা কানে হেডফোন দিয়ে গান শুনছে, তার বান্ধবীদের সঙ্গে নাচানাচি করছে। স্বাধীন বাইরের দিকে তাকিয়ে আছে। এর আগে কখনো গ্রামের বাইরে যাওয়া হয়ে ওঠেনি তার, তাই এক দৃষ্টিতে বাহিরের গাড়ি দালান কোঠার দিকে তাকিয়ে আছে। দেখতে দেখতে গাড়ি এসে দাঁড় হয়ে নিহাদের কলেজের সামনে। এক এক করে সবাই গাড়ি থেকে নেমে যায়। স্বাধীনও নেমে আসে গাড়ি থেকে। আশপাশে চোখ বুলিয়ে বড় বড় দালান কোঠা দেখে অবাক হয়ে যায়। সেদিকে তাকিয়ে থাকে নেহা আর তার বান্ধবীরা স্বাধীনকে দেখে বুঝতে পারে যে সে কখনো এর আগে ঢাকায় আসেনি। তারপর নেহা আর তার বান্ধবীরা স্যারদের কাছ থেকে বিদায় নিয়ে স্বাধীনকে নিয়ে তারা যে ফ্ল্যাটে আড্ডা দিত সেইখানে চলে আসে। আজ থেকে তুমি এখানেই থাকবে, আর কোনো সমস্যা হলে আমার নাম্বারটা তো আছেই, তুমি ওটাতে ফোন করবে। আর তুমি কি লেখাপড়া করো নাকি? তোমাকে তো দেখে মনে হলো যে তুমি লেখাপড়া করো, তখন বলছিলে যে টিউশন করাও। হ্যাঁ, এইবার এসএসসি দিয়েছি, রেজাল্ট পেয়েছি, আলহামদুলিল্লাহ A+ এসেছে। কিন্তু কেন? তাহলে তো হয়ে গেল, তোমাকে এখানে ভালো একটা কলেজে ভর্তি করিয়ে দেব। আর তুই ভালো টাকা পয়সা নিয়ে টেনশন করিস না। আর জীবনে বড় হতে হলে লেখাপড়া করতে হবে, লেখাপড়ার অবদান অপরিসীম। মনোযোগ দিয়ে লেখাপড়া কর, তারপর আমি আমার বাবার কোম্পানিতে তোকে একটা ভালো চাকরি দিয়ে দেব। ঠিক আছে ম্যাম। তারপর নেহা স্বাধীনকে সব কিছু দেখিয়ে দিতে লাগে। স্বাধীন সব কিছু দেখে নেয়। তারপর নেহা আর তার বান্ধবীরা ফ্ল্যাট থেকে বের হয়ে যে যার বাসে চলে যায়। নেহা বাসে গিয়ে তার বাবা মার সঙ্গে দেখা করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দেয়। ঘুম থেকে উঠে দেখে রাত 8টা বেজে গেছে। অন্যদিকে স্বাধীন রাত হয়ে যাওয়ায় অনেক ক্ষুধা লাগে। সে কি করবে বুঝে উঠতে পারে না। সে নেহাকে ফোন করবে, কিন্তু ফোন করতে গিয়ে দেখে তার ফোনে টাকা নেই। তাই রুমে বসে থেকে বই বের করে পড়তে লাগে। অন্যদিকে নেহা খাওয়া দাওয়া করে 10টার দিকে রুমে আসে। বই বের করে পড়তে নিলে তখনই মনে পড়ে স্বাধীনের কথা। ছেলেটা কি খেয়েছে না খেয়েছে এটাই ভাবতে লাগে। ফোনটা হাতে নিয়ে ফোন করে স্বাধীন ফোন রিসিভ করতে নেহা বলে, কিরে, তুই কি কিছু খাওয়া দাওয়া করেছিস নাকি? না ম্যাম, এইখানে তো কিছু চিনি না, আর আমার কাছে টাকাও নেই যে বাহিরে গিয়ে খাবার খেয়ে আসবো। তুই তো রান্না করতে পারিস, চিকেন। রুমে গিয়ে দেখ, সেখানে সব কিছু আছে। আচ্ছা ওয়েট, তোকে কিচেন রুমে যেতে হবে না, তুই কিছু বুঝতে পারবি না। আমি অনলাইনে খাবার অর্ডার দিয়ে দিচ্ছি, একটু পর দরজায় কলিং বেল দিলে খুলে খাবারগুলো নিয়ে নিস, কেমন? আর কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করিস। কিন্তু ম্যাম, আমার ফোনে তো টাকা নাই যে আমি আপনাকে ফোন করব। আমি টাকা পাঠিয়ে দিয়েছি। আর আরেকটি কথা, আমাকে ম্যাম বলবে না, আমাকে আপু বলে ডাকবে। আমাকে আর আমার বান্ধবীর সবাইকে আপু বলে ডাকবি, ম্যাম বলতে হবে না। রাখি এখন। তারপর নেহা ফোন রেখে দেয়। নেহা পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে একটু পর দরজায় কলিং বেল দিতে স্বাধীন গিয়ে দরজা খুলে দেয়। ডেলিভারি ম্যান খাবার দিয়ে গেল। স্বাধীন খাবার খেয়ে নেয়, তারপর ঘুমানোর চেষ্টা করে, কিন্তু এর আগে কখনো নরম বিছানায় ঘুমায়নি, তাই ঘুম আসে না। জোর করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা অনেক সকালে ঘুম ভেঙে যায়। তার আশেপাশ থেকে আজানের সুমিষ্ট ধ্বনি ভেসে আসতে লাগে। স্বাধীন ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে অজু করে রুমে এসে ওয়ার্ড্রোবের মধ্যে জায়নামাজ খুঁজতে লাগে, কিন্তু কোথাও পায় না। উল্টো নেহার ছোট ছোট জামাকাপড় দেখে এইটা দেখে স্বাধীন শরম পেয়ে যায়। তারপর ফ্লোরেই নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে বেলকনিতে এসে সকালের সুমধুর পরিবেশ উপভোগ করতে লাগে। বড় বড় দালান কোঠা। এই দালান কোঠার কাছে তাকে একদমই ছোট দেখায়। অন্যদিকে নেহা তার মার ডাকে ঘুম ভেঙে যায়। মা, এত সকাল সকাল ডাকাডাকি করছো কেন? রাত ভোর করেছি, একটু ঘুমাতে দাও তো। আরে ঘড়ির দিকে তাকিয়ে দে, কত বাজে? 9টা বাজছে। কলেজে যাবি না? অনেক দিন তো হলো বাহিরে দিয়ে ঘুরে আসলি। ও মা, কি বলো, 9টা বেজে গেছে? তারপর নেহা তড়িঘড়ি করে
ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বাহিরে এসে রেডি হয়ে কাঁধে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হতে যাবে, ঠিক তখনই খাবার টেবিল থেকে নেহার মা বলে ওঠে, কি রে মা, এমন হকচকিয়ে কোথায় যাচ্ছিস? খাবার তো অন্তত খেয়ে যা, তোর কলেজ শুরু হতে এখনো অনেক সময় আছে। না মা, সময় নেই, এক্সট্রা ক্লাস আছে। বাই বাই, আল্লাহ হাফেজ। নেহার আবার কি হলো? কখনো দেখলাম না লেখাপড়ার প্রতি এতটা সিরিয়াস হতে, আজ যেমন ভাব দেখাচ্ছে। আরে বাদ দাও না, তুমি শুধু শুধু মানুষদের সন্দেহ করো। তোমার অফিসের সময় পার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে অফিস যাও। তারপর নেহা গাড়ি নিয়ে নিজের ড্রাইভ করতে করতে তাদের ফ্ল্যাটে চলে আসে। দরজায় গিয়ে কড়া নাড়তেই স্বাধীন দরজা খুলে দেয়। স্বাধীন নেহাকে হাঁপাতে দেখে বলে, কি হয়েছে ম্যাম, এমনভাবে হাঁপাচ্ছেন কেন? ওই হাঁপাচ্ছি এখনো, তুই ফ্রেশ হসনি? কই ম্যাম, আমি তো অনেক আগে উঠেছি, নামাজ পড়েছি, বাহিরে বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে থেকে শহর দেখেছি আর রুমের মধ্যে বসে থেকেছিলাম। তুই তো রান্না করতে পারিস। এদিকে কিচেন রুম আর এটা হলো টিভি। তারপর নেহা স্বাধীনকে সব কিছু দেখিয়ে দিতে লাগে। সব দেখিয়ে দেওয়া হলে নেহা সোফায় বসে টিভি অন করে। স্বাধীন পাশে বসে পড়ে। তারপর নেহা স্বাধীনকে প্রশ্ন করে, আচ্ছা, তোর কোনো আত্মীয় স্বজন নেই? আর তোর বাবা মা অ্যাক্সিডেন্ট করে কিভাবে মারা গেল? নেহার কথা শুনে স্বাধীন উপরের দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগে, তাহলে শুনেন, আমার যখন বয়স মাত্র 8 বছর, তখন আমাদের অবস্থা অনেক ভালো ছিল। আমার বাবা গ্রামের চেয়ারম্যান ছিল, সবাই তাকে ভালোবাসতো, অনেক সৎ লোক ছিল সে। সে আবার অনেক শত্রু ছিল। একদিন বাবা আর মা আমার নানি বাড়িতে যাচ্ছিল, ঠিক তখনই ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় বাবা আর মা। আর আমার অনেক আত্মীয় স্বজন আছে, তারা আমার বাবার সম্পত্তি দখল করে নিয়েছে আর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তখন ওই গ্রামের একটা লোক যে এখন বর্তমান চেয়ারম্যান, উনি আমাকে ওই পাহাড়ের চূড়াতে বাড়ি তৈরি করে দেয়। ওইখানে আমি একাই থাকতাম, প্লাস লেখাপড়াও করতাম। বিকেলে এসে ভাটায় কাজ করতাম। এভাবে চলতে লাগে আমার দিনগুলো। ঠিক তখনই পাশের একটা গ্রামে টিউশনি পাই আমি। টিউশনি করাতাম, সেই টাকা পেতাম। সেই টাকা দিয়ে লেখাপড়ার খরচ আর খাবার খরচ হয়ে যেত আমার। এইভাবে চলছিল দিনকাল। আর আপনার সঙ্গে হঠাৎ দেখা আর আমার জীবন পরিবর্তন। কথাগুলো বলে স্বাধীনের চোখ থেকে এক ফোঁটা অশ্রু বের হতে যাবে, ঠিক তখনই স্বাধীন তার হাতে উল্টোপুট দিয়ে মুছে ফেলে। নেহার চোখের আড়াল হয় না সব দেখে নেহা স্বাধীনের কাছে এসে ওর পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, আর চিন্তা করতে হবে না তোকে, আমি তোর পাশে আছি। যা, তোর সার্টিফিকেটগুলো নিয়ে আয়, তোকে কলেজে ভর্তি করিয়ে দিয়ে আসি। নেহার কথা শুনে স্বাধীন সোফা থেকে উঠে ব্যাগটা নিয়ে আসে। তারপর নেহা স্বাধীনকে নিয়ে বাসার বাহিরে চলে আসে। গাড়ি করে যেতে লাগে তার কলেজের উদ্দেশ্যে। নেহা এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। তারপর কলেজে এসে গাড়ি বের করতে নেহার বান্ধবীরা চলে আসে। তাদের সঙ্গে কিছু কথা বলে স্বাধীনকে নিয়ে সোজা প্রিন্সিপাল স্যারের রুমে চলে যায়। প্রিন্সিপাল স্যার নেহাকে দেখে বলে, নেহা মামনি যে, আসো আসো, ভেতরে আসো। তা আজ হঠাৎ কি মনে করে? স্যার, একে এই কলেজে ভর্তি করার জন্য এসেছি। এটা তো ওই ছেলেটা তাই না, যে গ্রামে তুমি হারিয়ে গিয়েছিলে? তা একে এই কলেজে ভর্তি করবে? যে গ্রামের ছেলে, এর তো অত টাকা পয়সা আছে কিনা যে এই কলেজে পড়বে? স্যার, এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি হয়তোবা ভুলে গেছেন যে আমার বাবা এই কলেজের প্রতিষ্ঠাতা। আমি যাকে চাই তাকেই ভর্তি করাবো। আপনি শুধুমাত্র ফর্মালিটিগুলো দেখবেন, আর টাকা পয়সা নিয়ে টেনশন করতে হবে না আপনার। আরে মা, ভুল হচ্ছে। কেন, ছেলেটার দিকে একবার তাকাও, দেখো কীরকম পোশাক আশাক পরিধান করে, চুলের স্টাইল সবার সঙ্গে মানিয়ে নিতে পারবে না, আর কলেজের রিপুটেশন নষ্ট হবে। স্যার, এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি এগিয়ে যা বলবেন আপনি তাই করেন। তারপর প্রিন্সিপাল স্যার নেহার জোড়াজুড়িতে স্বাধীনকে কলেজে ভর্তি করে নেয়। তারপর প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে আসে নেহা। তারপর স্বাধীনকে নিয়ে সোজা চলে যায় শপিং মলে। স্বাধীনকে বেশ কিছু জামাকাপড় কিনে দেয়। সেলুনে নিয়ে গিয়ে মাথার চুল সুন্দর করে কেটে দিতে বলে। তারপর নেহা বাইরে গিয়ে অপেক্ষা করতে লাগে। একটু পরে সেলুন থেকে বের হতেই নেহা অবাক হয়ে যায়। মাশাল্লাহ, আমার জুনিয়র বরকে তো দেখতে অনেক কিউট। শুধু গ্রামের পরিবেশে থাকতো দেখে তেমন ভালো দেখায়নি। এই নেহা, কি ভাবছিস তুই এসব? ও তোর জুনিয়র, আর তুই ওকে মেনে নিতে পারবি না কখনোই তোর সঙ্গে। কথাটা নিজে নিজে বলে নেহা নিজের মাথায় আলতো করে টোকা দেয়।
জোরে লাগাতে ব্যথাতে আহ করে ওঠে। কি হয়েছে ম্যাম আপনার? আরে তোকে কতবার বলবো আমাকে আর আমার বান্ধবীকে ম্যাম বলে ডাকবে না, আপু বলে ডাকবি। ঠিক আছে ম্যাম। ও সরি আপু। নেহা রাগী দৃষ্টিতে তাকাতে স্বাধীন মুচকি একটা হাসি দেয়। স্বাধীনের হাসি দেখে নেহা দ্বিতীয়বার ক্রাশ খায়। তারপর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে স্বাধীনকে নিয়ে ফ্ল্যাটে চলে যায়। ফ্ল্যাটে গিয়ে নেহা সোফার উপর বসে পড়ে। স্বাধীন কিচেন রুমে গিয়ে শরবত বানিয়ে নেহাকে দেয়। অবাক হয়ে স্বাধীনের হাত থেকে শরবত খেয়ে ফেলে। ঠিক তখনই নেহার ফোনে কল আসে। ফোন রিসিভ করে কানের কাছে ধরতেই ওপাশ থেকে নেহার বান্ধবীরা বলে, কিরে, স্বামীকে পেয়ে একদম আমাদেরকে ভুলেই গেলি। কি বলছিস সেসব? তোরা স্বামীকে পেয়ে তোদের ভুলে গিয়েছি মানে? আর কে স্বামী? হয়েছে, তোকে আর ঢং করতে হবে না। দিব্যি তো ফ্ল্যাটে নিয়ে গিয়ে এনজয় করছিস আর অভিনয় করছিস, তাই না? দেখ, একদম উল্টাপাল্টা কথা বলবি না। ওকে কলেজে ভর্তি করিয়ে দিয়ে শপিং মলে গিয়েছিলাম ওর জন্য পোশাক কিনে দেওয়ার জন্য। তা ম্যাম, এখন আপনি কোথায়? কই আর থাকবো, ফ্ল্যাটে। ফ্ল্যাটে কি করছেন? নিশ্চয়ই জুনিয়র হাজব্যান্ডকে নিয়ে এনজয় করছেন। ডিস্টার্ব করলাম? রাগিয়ে রাখি? দেখ সাথী, একদম রাগাবি না বলে দিলাম। ও, বুঝতে পেরেছি। তাহলে এখনও এনজয় শুরু করেননি। তাহলে ম্যাম দয়া করে দরজাটা খুলবেন, আমরা ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছি। নেহার বান্ধবী কথাটা বলতে নেহা গিয়ে দরজা খুলে দেয়। দরজার ওই পাশে নেহার সকল বান্ধবী নেহার রেগে সাথীর দিকে তাকাতেই সাথী নেহাকে পাশ কাটিয়ে সবাই এসে বসে পড়ে। নেহা দরজা লাগিয়ে সাথীর কাছে এসে ওর গলা চেপে ধরে বলতে লাগে, কুত্তি, এই কি সব উল্টাপাল্টা কথা বলছিস তুই? ও আপু আপনারা চলে এসেছেন। আর নেহা আপু, আপনি সাথী আপুকে মারছেন কেন? আরে কই মারছি? এইটাকে মারা বলে না, এটাকে আদর বলে। আর তুই যা এখন তোর রুমে। আচ্ছা আপু, তোমরা হয়তো অনেক ক্লান্ত। আমি তোমাদের জন্য শরবত বানিয়ে নিয়ে আসছি। কথাটা বলে স্বাধীন কিচেন রুমে চলে যায় শরবত তৈরি করার জন্য। নেহা সাথীকে মারা বন্ধ করে দিয়ে সোফায় বসে তার বান্ধবীদের সঙ্গে আড্ডা দিতে লাগে। ঠিক তখনই পাশ থেকে সাথী বলে ওঠে, কিরে, একদম চেঞ্জ করে ফেলেছিস। ছেলেটাকে এখন একদম চেনাই যাচ্ছে না। কি কিউট! আমি তো দেখে রীতিমতো ক্রাশ খেয়ে ফেলেছি। আচ্ছা, তুই যদি না মেনে নিস তাহলে আমাকে দে, আমি ওকে বিয়ে করে নেব। কথাটা শুনে নেহা তার বান্ধবীর দিকে রাগী দৃষ্টিতে তাকায়। কেন জানি না, সাথীর বলা কথা অনেক খারাপ লাগে তার। একটু পর স্বাধীন হাতে শরবত নিয়ে আসে। তারপর এক এক করে সবাই শরবত নিয়ে খেতে লাগে। বাহ, আমাদের জুনিয়র দুলাভাই দেখছি অনেক ভালো, শরবত বানাতে পারে। তা দুলাভাই, কই থেকে শিখেছেন? আমাদেরকেও একটু শিখাবেন কি? দেখ, একদম বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আর স্বাধীন, তুই রুমে গিয়ে পড়তে বস, দরজা লাগিয়ে। যে পর্যন্ত আমি গিয়ে না ডাকছি সেই পর্যন্ত খুলবি না। নেহার রাগী কথা শুনে স্বাধীন সেখান থেকে রুমে গিয়ে দরজা লাগিয়ে পড়ার টেবিলে গিয়ে বই পড়তে লাগে। অন্যদিকে বাহিরে নেহার বান্ধবী নেহাকে বলে, ছেলেটাকে এইভাবে কথাগুলো না বললেও পারতি। আমাদের সঙ্গে কথা বলছে, এনজয় করছে, সারাক্ষণ রুমের মধ্যে বসে থাকে। ওকে পাঠিয়ে দিলি কেন? আমরাও তো ওর বড় বোনের মতন। দেখ, আমি চাই না আমাদের জন্য ওর লেখাপড়ায় ক্ষতি হোক। ও আমাদের বুদ্ধিমান একটা ছেলে, ও বড় হয়ে অনেক ভালো কিছু হবে। তো প্লিজ ওকে এইসবের মধ্যে আনিস না। ও নেশা জগতে পা দিলে বের হতে পারবে না। তারপর নেহা আর তার বান্ধবীরা ডান্স করতে লাগে বক্সে গান দিয়ে, নাচতে লাগে। স্বাধীন এইটা দেখে বক্সের সাউন্ড কমানোর জন্য দরজা খুলে বের হয়ে দেখে সবাই পাগলের মতো নাচানাচি করছে। স্বাধীন বুঝতে পারে সকলে ড্রিঙ্কস করেছে। তার গ্রামের অনেক উৎসবে অনেক ছেলেরা মদ খেত, তাই আর কোনো কথা না বলে স্বাধীন রুমে এসে পড়তে লাগে। এইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। রাত যখন অনেক গভীর হয়ে যায় তখন দরজায় কর্নারের শব্দ পায়। বুঝতে পারে হয়তো নেহা এসেছে, তাই দরজা খোলার সঙ্গে সঙ্গে স্বাধীনের গায়ের উপর শুয়ে পড়ে আর বলতে লাগে, সোনা, তুমি কোনো ভয় পেও না। নেহা তোমাকে ডিভোর্স দিয়ে দিলে আমি তোমাকে বিয়ে করব, নিজের করে নেব। কথাটা বলে যে স্বাধীনকে কিস করতে যাবে, ঠিক তখনই দরজা খুলে ভিতরে প্রবেশ করে নেহা। এটা দেখে নেহা রেগে স্বাধীনের ওপর থেকে সাথীকে সরিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। তোর কত বড় সাহস আমার স্বামীর দিকে নজর দিস? সর এখান থেকে। আমার স্বামীও একদম নজর দিবি না। যদি নজর দেস তাহলে তোর চোখ উপরে আমি মার্বেল খেলবো।
আরে তুই তো বলি ওকে মানিস না স্বামী হিসাবে, তাহলে এইসব বলছিস যে? আর তুই যদি ডিভোর্স দিয়ে দিস আমি ওকে বিয়ে করব। সো কিউট। কথাটা বলে যে স্বাধীনের দিকে এগোতে যাবে, সাথী ঠিক তখনই পিছন থেকে নেহা সাথীর চুল ধরে বাইরে বের করে দেয়। দরজা লাগিয়ে গুটি গুটি পায়ে স্বাধীনের দিকে এগিয়ে আসতে লাগে আর বলতে লাগে, কুত্তার বাচ্চা, নিজের বউকে রেখে বউয়ের বান্ধবীর সঙ্গে উল্টাপাল্টা কাজ করতে তোর একদমই বাদলো না? আপু কি বলছেন এসব? আমি তো কিছুই করিনি। আর আপনি আমার দিকে এইভাবে এগিয়ে আসছেন কেন? দেখেন আপনি মাতাল হয়ে আছেন, উল্টাপাল্টা কিছু করবেন না। আর আপনারা এত খারাপ, বাসার মধ্যে মদ খান। কই একটু একটু ড্রিঙ্কস করেছি, এর থেকে বেশি কিছু না। এখন আমি আমার অধিকার আমাকে বুঝিয়ে দে তুই। কিসের অধিকার ম্যাম? আপনি তো আমাকে স্বামী হিসেবে মানেন না, তাহলে এসব কথা এর মধ্যে আসে কেন? প্লিজ ছাড়েন আমাকে আর রুম থেকে বের হয়ে যান। কথাটা বলে নেহা স্বাধীনের উপর ঝাঁপিয়ে পড়ে। স্বাধীন তাল সামলাতে না পেরে খাটের উপর শুয়ে পড়ে। নেহা স্বাধীনকে কিস করতে লাগে, অনবরত পা দিয়ে স্বাধীনের পায়ে স্লাইড করতে লাগে। স্বাধীন উত্তেজিত হতে লাগে। এক পর্যায়ে নেহার কোনো রেসপন্স পায় না স্বাধীন। মিটমিট করে তাকিয়ে দেখে নেহা ঘুমিয়ে গেছে, অনেক ড্রিঙ্ক করে মাতাল হয়ে গিয়েছে আর এখন ঘুমিয়ে পড়েছে। তাই স্বাধীন কোনো মতে নেহার নিচ থেকে সরে যায়। তারপর নেহাকে ভালোভাবে শুয়ে দিয়ে নেহার পাশে ঘুমিয়ে পড়ে। পরের দিন নেহার ঘুম ভাঙতে নিজেকে আবিষ্কার করে স্বাধীনের বুকের মধ্যে। এটা দেখে অনেকটা রাগ হয় নেহার। স্বাধীনের কাছ থেকে ছাড়া পেয়ে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। হঠাৎ ফ্লোরে পড়ে যায়। স্বাধীনের ঘুম ভেঙে যায়। অবাক দৃষ্টিতে সামনে নেহার দিকে তাকিয়ে থাকে। কুত্তার বাচ্চা, তোকে একটু সুযোগ দিয়েছি আর তুই সুযোগের সদ্ব্যবহার শুরু করেছিস। ভেবেছিলাম তুই অনেক ভালো, অন্যান্য ছেলেদের মতো না, সহজ সরল। কিন্তু তুই যে এই সহজ সরল চেহারার মধ্যে ভয়ঙ্কর একটা চরিত্র লুকিয়ে আছে সেটা তো আর আমি জানি না। দেখুন আপু, আপনি আমাকে ভুল ভাবছেন। আপনি যা ভাবছেন তা একদমই হয়নি। চুপ, একদম চুপ। একটা কথাও বলবি না তুই আর। এক্ষুনি রুম থেকে বেরিয়ে যা, তোকে যেন আর না দেখি আমার চোখের সামনে। নেহার কথা শুনে সেদিন ঘর থেকে বের হয়ে যায়। বাহিরে এসে দেখে নেহার বান্ধবীরা সবাই অগোছালোভাবে শুয়ে আছে। সেদিন ফ্লোরে থাকা বোতল আর চিপসের প্যাকেটগুলো পরিষ্কার করতে লাগে। এক পর্যায়ে নেহার বান্ধবীদের ঘুম ভেঙে যায়। আরে জুনিয়র দুলা ভাই, আপনি কাজ করছেন কেন আমরা থাকতে? আরে না, তোমরা ঘুমাও, আমি পরিষ্কার করছি। আর কি খাবে? আমি রান্না করে দিচ্ছি। জুনিয়র দুলা ভাই, আপনি রান্না করতে পারেন? সব পারি, শুধু বলো কি খাবে। ঠিক তখনই রুমের বাইরে বের হয় নেহা। স্বাধীনকে তার বান্ধবীদের সঙ্গে কথা বলতে দেখে রেগে বলে, নেহা, ওই কুত্তার বাচ্চা, তোকে কি বললাম? তোর কানে যায়নি? তোকে না বললাম রুম থেকে বের হয়ে যা? এখনো এখানে রয়েছিস যে? ম্যাম আপনি বের করে দিলে কোথায় যাব? আমি ঢাকার শহরের কিছুই তো চিনি না। আমি ভুল করে থাকলে ক্ষমা চাচ্ছি, কিন্তু আমাকে আপনি বাড়ি থেকে বের করে দিয়েন না। তোর কোনো কথাই শুনতে চাচ্ছি না আমি এখন। চলে যাবি। নেহার বান্ধবীরা সবাই অবাক হয়ে নেহার দিকে তাকিয়েছিল। হঠাৎ কি হলো নেহার? স্বাধীনের সঙ্গে এমন ব্যবহার করছে? উদ্বেগ নিয়ে বলে ফেলে সাথী। কি রে, কি হয়েছে? ছেলেটাকে কিভাবে কথা বলছিস কেন? আর রেগে আছিস কেন এত? কুত্তার বাচ্চা, কত বড় সাহস! আমার মাতাল হওয়ার সুযোগ নিয়েছে। আর কি বলছিস? কিছুই তো বুঝতে পারছি না, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। বুঝিয়ে বল অন্তত। তারপর নেহা তার বান্ধবীদের শুরু থেকে শেষ পর্যন্ত বলতে লাগে। এটা শুনে সবাই হা হা করে হাসতে লাগে। আমার কথা কি তোদের জোকস মনে হচ্ছে যে তোরা হাসছিস? জোকস নয় তো কি? তোর স্বামী তোকে স্পর্শ করবে না তো আমাদের স্পর্শ করবে? আরে তুই তো ফুল মাতাল হয়েছিলি। আমি স্বাধীনের কাছে গিয়েছিলাম, অভিনয় করতেছিলাম, কিন্তু স্বাধীন আমার কাছ থেকে বারবার দূরে সরে গিয়েছে। এটা দেখে তুই রেগে স্বাধীনকে নিয়ে দরজা আটকে দিয়েছিলি। তারপর কি করেছিস সেটা জানি না। আমরা ছেলেটার কোনো দোষ নেই। একটা মেয়ে যদি ওর কাছে যায়, নিজেকে আর কন্ট্রোল করে রাখবে কতক্ষণ? তারপর তুই আবার ওর বউ। তাই বলে ও আমার মাতাল হওয়ার সুযোগ নেবে? আরে তোর ঠোঁটের লিপস্টিক স্বাধীনের অনেকটা জায়গায় লেগে আছে, ঘাড়ে, কপালে, ঠোঁটে, কিন্তু তোর কোনো জায়গাতেই ওর স্পর্শ নেই। দেখেছিস তো? তুই ওকে জোর করেছিস, ও না। নেহা নিজেও অবাক হয়েছে, কি এমন বলেছে যে সবাই হাসছে। তারপর নেহা নিজে নিজে ভাবতে লাগে, হ্যাঁ ঠিকই তো বলেছে। নেহা ভাবতে দেখে সাথে নেহার কাঁধে হাত রেখে বলে,
আরে ভয় পেতে হবে না, যা এখন ছেলেটাকে কোথায় আছে গিয়ে নিয়ে আয়। ও তো ঢাকা শহরের কিছুই চেনে না, আবার হারিয়ে না যায়। তারপর নেহা ফ্ল্যাটের বাইরে এসে স্বাধীনকে খুঁজতে লাগে। অন্যদিকে নেহার বান্ধবীরা ঘর পরিষ্কার করতে লাগে। বাইরে এসে দেখে স্বাধীন একটা গাছের নিচে বসে আছে আর কি যেন ভাবছে। নেহা পাশে গিয়ে বসতে স্বাধীন পাশ ফিরে তাকিয়ে দেখে নেহা। সরি তোকে ভুল বোঝার জন্য, আসলে আমারই ভুল ছিল। কিন্তু আপু, আমাদের মধ্যে কিছুই হয়নি। আপনি মাঝপথে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, আর আমি স্বস্তি নিঃশ্বাস ফেলে আপনাকে খাটের উপর শুয়ে দিয়ে আমি পাশে ঘুমিয়ে পড়েছিলাম। অনেক ক্লান্ত ছিলাম তাই। সত্যি বলছিস তুই? হা হা, এক সত্যি তিন সত্যি। আর যদি আপনার সঙ্গে কিছু হতো তাহলে তো আপনি বুঝতেই পারতেন, তাই না? তারপর নেহা ভাবতে লাগে। হ্যাঁ, স্বাধীন তো ঠিকই বলেছে। যদিও আমার সঙ্গে উল্টাপাল্টা কিছু করে তাহলে তো আমার শরীরে ব্যথা হয়ে থাকবে, কিন্তু কোনো ব্যথা নেই, শরীরে কোনো পরিবর্তন নেই। আসলে তোকে ঘুম থেকে উঠে দেখে অবাক হয়ে গেছিলাম, রেগে লাথি দিয়েছিলাম। সরি, চল এখন রুমে। সরি বলতে হবে না। আর আমি বুঝতে পেরেছিলাম আপনি আপনার ভুল বুঝতে পারলে আসবেন। আর আপনি ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই আপু। কথাটা বলি স্বাধীন কান্না করতে যাবে, এর আগেই নেহা আজ স্বাধীনের কাঁধে হাত রেখে বলে, সরি তো বলছি, তারপরও এমন করছিস কেন? চল, আর কখনোই তোকে ভুল বুঝবো না। তারপর নেহা স্বাধীনকে নিয়ে ফ্ল্যাটে চলে যায়। ফ্ল্যাটে ঢুকতেই নেহার বান্ধবীরা চলে যায়। নেহা ওয়াশরুমে গিয়ে গোসল করে নেয়। বাইরে এসে পোশাক পরিবর্তন করে বাইরে আসে, দেখে স্বাধীন টেবিলে খাবার রেখে দিয়ে বসে আছে। আপু আসুন বসুন, আমি রান্না করেছি আপনার জন্য, খেয়ে তারপর না হয় যাবেন। আর ওই আপুগুলো কোথায় গেল? তোমাদের না বললাম আমি রান্না করব, আপনারা খেয়ে যাবেন, কিন্তু চলে গেল যে? আরে ওরা বাসায় চলে গেছে, আর আমাকেও যেতে হবে। ওয়েট, খাবার খেয়ে তারপর যাই। তারপর নেহা আর স্বাধীন দুজন মিলে খাবার খেতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে যাবার সময় নেহা বলে, নতুন পোশাক পরে রেডি হয়ে থাকবি, একটু পর আমি তোকে ফোন করলেই নিচে যাবি, তারপর তোকে নিয়ে কলেজে যাব। ঠিক আছে আপু। তারপর স্বাধীনের কাছ থেকে নেহা চলে যায়। বাসে গিয়ে দরজায় কলিং বেল দিতে কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। নেহা তার রুমের দিকে যেতে যাবে, ঠিক তখনই বসার রুম থেকে নেহার বাবা বলতে লাগে, নেহামা এদিকে আয়, তোর সঙ্গে কিছু কথা বলার আছে। হ্যাঁ বাবা বল, হ্যাঁ বাবা বলো, আমাকে আবার কলেজে যেতে হবে। দেখ মা, তুই আমাদের আদরের একমাত্র মেয়ে, তোকে কখনো এমন কোনো কথা বলিনি যাতে তুই কষ্ট পাস। যখন যা চেয়েছিস তাই দিয়েছি, কিন্তু দিন দিন তোর ব্যবহার কেমন যেন হয়ে যাচ্ছে। আমার একদমই ভালো লাগছে না। আমি ভালো করে জানি বন্ধু বান্ধবীদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করার বয়স এইটা তোর। তোরা একটা ফ্ল্যাট কিনেছিস সব বান্ধবীরা মিলে, ওইখানে গিয়ে আড্ডা দিস, কিন্তু ইদানিং তোর সঙ্গে নাকি একটা ছেলেকে দেখা যাচ্ছে। তুই আমাদের কলেজে গিয়ে তাকে ভর্তি করে দিয়েছিস। প্রিন্সিপাল স্যার ওকে ভর্তি করতে চাচ্ছিল না, তারপরেও তুই জোরাজুরি করে ভর্তি করে দিয়েছিস। নেহা তার বাবার কথা শুনে হকচকিয়ে ওঠে, আমতা আমতা করে বলতে লাগে, বাবা কে বলেছে তোমাকে? হ্যাঁ, আমরা একটা ফ্ল্যাট নিয়েছি এটা সত্যি, কিন্তু একটা ছেলেকে নিয়ে কই আমি করছি। কলেজে নিয়ে গিয়েছিলাম যে ছেলেটাকে, ওইটা হচ্ছে আমার ফ্রেন্ডের ছোট ভাই, ওকে কলেজে ভর্তি করে নেই প্রিন্সিপাল স্যার, তাই রেগে নিয়ে গিয়েছিলাম আমার সঙ্গে। ঠিক আছে, আমি এই বিষয় নিয়ে প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলছি, আর তোমাকে যেন আর ওই ছেলেটার সঙ্গে না দেখা যায়। ঠিক আছে বাবা। তারপর নেহা তার বাবাকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দিয়ে রুমে চলে যায়। রুমের ব্যাগে বই নিয়ে বাইর হয়ে আসে। তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে সোজা চলে যায় তাদের ফ্ল্যাট বাড়ির সামনে। স্বাধীনকে ফোন দিতে নিচে নামে আসে। স্বাধীনকে দেখে নেহা তৃতীয়বারের মতো ক্র্যাশ খায়। আমার জুনিয়র জামাই দেখছি দিন দিন অনেক কিউট হচ্ছে, আল্লাহ জানে কত পেতনি ওর দিকে নজর দিবে। আজ সবাইকে একদম শেষ করে ফেলবো। যদি কেউ খারাপ দিকে তাকায়, দু একদিন আগে কিংবা পরে হোক, ওকে আমি মেনে নেবই। থাক নেহা, কি ভাবছিস এসব? তোর সঙ্গে কখনোই ওর যায় না। আপু চলো, কি ভাবছো? আমি কখন গাড়িতে উঠে বসেছি, কলেজের সময় তো পেরিয়ে যাচ্ছে, চলো। তারপর নেহা স্বাধীনকে নিয়ে চলে যায় কলেজের দিকে। কলেজে গিয়ে পার্কিং লটে গাড়ি রেখে স্বাধীনকে তার ক্লাসরুম দেখিয়ে দেয়। তারপর নেহা তার বান্ধবীদের সঙ্গে কি আড্ডা দিতে লাগে। স্বাধীন মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগে।
ক্লাস করা শেষ হলে কলেজ ঘুরে দেখার জন্য বাইরে আসে। দেখে নেহা তার বান্ধবীদের সঙ্গে একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। স্বাধীন গিয়ে পাশে দাঁড়াতে নেহার বান্ধবী সাথী বলে ওঠে, কী রে নেহা, একদম দেখি আমাদের জুনিয়র দুলাভাইকে চেঞ্জ করে ফেলেছিস। গ্রাম থেকে কি নিয়ে এসেছিলি আর কি বানিয়ে ফেলেছিস। এখন তো তোকে দেখে অনেক হিংসা হচ্ছে আমার। তুই যাই করিস, ডিভোর্স দিলে আমার কাছে তুলে দিস, ওকে? আমি বিয়ে করে নেব, তারপর আমাদের কিউট কিউট কয়েকটা বাচ্চা হবে ওর মতন। সাথীর কথা শুনে নেহা নিজের অজান্তে সাথীকে একটা থাপ্পড় দিয়ে ওঠে। কিরে, তোর ক্লাস নেই? বাইরে দিয়ে করছিস কেন? হ্যাঁ আপু, ক্লাস আছে, কিন্তু কলেজটা দেখার জন্য বের হয়েছি। আচ্ছা তোমরা আড্ডা দাও, আমি কলেজে দেখি। হ্যাঁ ঠিক আছে, যা ঘুরে দেখ কলেজটা, কিন্তু হ্যাঁ একটা কথা মনে রাখবি, একদমই মেয়েদের দিকে তাকাবি না আর মেয়েদের সঙ্গে কথা বলবি না। স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ জানে। তারপর নিজে নিজেই পুরো কলেজটা ঘুরে দেখতে লাগে। কলেজ দেখা শেষ হলে স্বাধীন তার ক্লাসরুমে গিয়ে আবার ক্লাস করতে লাগে। দেখতে দেখতে কলেজের সময় শেষ হয়ে যায়। কলেজ ছুটি দিলে স্বাধীন ক্লাসরুমের বাইরে এসে সোজা কলেজ গেটের বাইরে দাঁড়িয়ে থাকে। নেহার অপেক্ষা করতে লাগে, কিন্তু নেহার কোনো নাম গ্রন্থ পায় না। ঠিক তখনই তার ফোনে ফোন করে নেহা। আপু কই আপনি? আর কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, আপনার তো কোনো দেখাই পাচ্ছি না। বান্ধবীদের সঙ্গে রেস্টুরেন্টে চলে এসেছি। তুই একটা কাজ কর, তোকে আগামীকাল কিছু টাকা দিয়েছিলাম না, ওই টাকা দিয়ে সোজা বাসায় চলে যাবি। এদিক ওইদিক একদমই ঘোরাফেরা করবি না। আর রাস্তা তো চিনিস না, চিনলে রিক্সাওয়ালাকে আমাকে বললি তোকে নিয়ে যাবে। ঠিক আছে, আর আপনি কি ফ্ল্যাটে যাবেন না? না, বাসায় যাব। ও তো তোর সঙ্গে থাকলে মা বাবা সন্দেহ করতে পারে। রাখি এখন, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করিস। তারপর স্বাধীন গাড়ির জন্য অপেক্ষা করতে লাগে, কিন্তু কোনো রিক্সা ফাঁকা পায় না। এক পর্যায়ে একটা রিক্সা ফাঁকা দেখতে পায়। স্বাধীন রিক্সাওয়ালাকে ডাক দিয়ে দেয়। স্বাধীনের সামনে এসে দাঁড়িয়ে রিক্সা উঠতেই স্বাধীনের সঙ্গে একটা মেয়ে উঠে পড়ে। এই কে আপনি? আর রিক্সা দাঁড় করিয়েছি, আমি যাব, আপনি কেন উঠে বসলেন? হাই, আমি তিথি। আমি আর তুমি একই ক্লাসে পড়ি। তোমাকে আজকে দেখেছি, আমার বেস্ট ফ্রেন্ড হতে পারি। আর তুমি যেদিকে যাবে ওই দিকে আমার বাসা। তো প্লিজ রাস্তায় নামিয়ে নিও, কোনো রিকশায় ফাঁকা পাচ্ছি না। কি করব আর বলো, বাসায় যেতে হবে তাড়াতাড়ি। তাহলে তুমি চলে যাও, আমি আরেকটা রিক্সা দাঁড় করে না হয় যাব। আরে আস না, ভয় পাচ্ছ কেন? আমি তো আর তোমাকে খেয়ে ফেলছি না। তারপর রিক্সাওয়ালা মামাকে স্বাধীন বলতে যেতেই লাগে। মেয়েটার সঙ্গে টুকটাক কথা বলতে লাগে স্বাধীন। অন্যদিকে নেহা আর তার বান্ধবীরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছিল। ঠিক তখনই রেস্টুরেন্টের সামনে দিয়ে একটা মেয়ের সঙ্গে রিক্সায় করে যায়। এটা নেহার চোখের আড়াল হয় না। নেহা রেগে তার হাতে থাকা গ্লাসটা ভেঙে ফেলে। এটা দেখে নেহার বান্ধবী বলে, কী রে, কী ব্যাপার, কি হয়েছে তোর? এত রেগে গেলি কেন হঠাৎ করে? আরে কই রেগে গিয়েছি, বাসায় যেতে হবে, তোরা থাক। আরে খাবারটা অন্তত খেয়ে যা। বাসায় যাওয়ার জন্য এত তাড়াহুড়ো লাগিয়েছিস কেন? একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, তাই বাসায় যেতে হবে। ভাই, তোদের সঙ্গে পরে কথা হবে। তারপর নেহা রেস্টুরেন্টের বাইরে এসে গাড়ি স্টার্ট দিয়ে যেতে লাগে। রাস্তাতে স্বাধীন আর মেয়েটাকে দেখে ওদের পিছু পিছু আসতে লাগে। এক পর্যায়ে স্বাধীনের শরীরের ওপর বারবার কথা বলতে বলতে মেয়েটা এটা ওইটা দেখে, আরও অনেক রেগে যায়। আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে নেহা জোরে গাড়ি চালিয়ে সোজা ফ্ল্যাটে এসে দরজা খুলে রুমে গিয়ে বসে থাকে। অন্যদিকে স্বাধীন মেয়েটার সঙ্গে পরিচিত হতে লাগে। এই অল্প কিছুক্ষণের মধ্যে স্বাধীন বুঝতে পেরে যে মেয়েটা অনেক মিশুক। তারপর মেয়েটা তার বাসার কাছে আসতেই রিক্সা থেকে নেমে যায়। স্বাধীনকে পায়ে জানিয়ে তারপর রিক্সা যেতে লাগে তার আপন গতিতে। বাসার সামনে আসতে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে ভিতরে প্রবেশ করে। তারপর ভিতরে ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে। রুমে গিয়ে ব্যাগ রেখে পাশে তাকিয়ে দেখে নেহা তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে। স্বাধীন এইটা দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। আরে আপু তুমি, আর তুমি না বললে যে আসবে না? তোমার বাসায় যেন কি কাজ আছে, কিন্তু এখানে যে কিছু কি হয়েছে? কিছুই হয়নি, বাট ওই মেয়েটাকে আর তোকে কি বললাম আমি যে কোনো মেয়ের সঙ্গে কথা বলবি না, তারপরও আমার কথা অমান্য করলি কেন? ও তুমি তিথির সঙ্গে দেখেছো? ও তো আর আমি একই ক্লাসে পড়ি, আজকে ওর সঙ্গে পরিচয় হলো। মেয়েটা অনেক মিশুক। ও আচ্ছা, তাই একদিনের মধ্যে বান্ধবী বানিয়ে ফেললি, আর কিছুদিন গেলে তো গার্লফ্রেন্ড বানিয়ে ফেলবি। কি বলছো এগুলো তুমি আপু? নেহা নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেয়ে দৌড়ে স্বাধীনের কাছে এসে ওর গলা চেপে ধরে দেওয়ালের সঙ্গে দু হাত দিয়ে নেহার কাছ থেকে ছাড়া পাওয়ার আপ্রাণ চেষ্টা করে। আপু প্লিজ ছেড়ে দাও, আমার অনেক ব্যথা লাগছে। ব্যথা লাগার জন্যই তো আমি ধরেছি,
আর কোনো মেয়ের সঙ্গে একটা রিক্সা করে যাওয়া আসা করবি? তুই কোনো মেয়ের সঙ্গে কথা বলবি না আর। না আপু প্লিজ, তুমি এবারের মতো ছেড়ে দাও। আর কোনো মেয়ের সঙ্গে কথা বলবো না আমি। স্বাধীনের কথা শুনে নেহা ছেড়ে দেয়। স্বাধীন দু হাত দিয়ে গলা ধরে কাশতে কাশতে ফ্লোরে বসে পড়ে। নেহা যেয়ে খাটের উপর বসে পড়ে। সরি। সরি বলতে হবে না, আমি তো তোমার কেনা গোলাম। তুমি যখন যা করবে মুখ বুজে সহ্য করতে হবে। থাকতে দিয়েছো, খেতে দিয়েছো, লেখাপড়া করতেও দিয়েছো, আর তুমি আমাকে মারবে সামান্য বিষয়? আমি কিছুই মনে করিনি। আসলে ছোট থেকেই আমার একটা বদ অভ্যাস আছে যে আমার কথা শোনে না, তার প্রতি আমার অনেক রাগ হয়। তোকে বলেছি না মেয়েদের কাছ থেকে দূরে দূরে থাকবি, কিন্তু তুই তো উল্টা আমার কথা বড় ক্লাবই করেছিস, তাই রে তোকে মেরেছি। সরি। আচ্ছা, আমি অন্য মেয়েদের সঙ্গে কথা বললে তাই আপনার কি? আপনি তো আপনার বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দেন, আমি তো কিছু বলি না। আমি তোর বিয়ে করা স্ত্রী, এই কথাটা হয়তোবা তুই ভুলে যাচ্ছিস বারবার। না আপু, ভুলে যাচ্ছি না, কিন্তু তুমি তো আমাকে সেই অধিকার দাওনি। তুমি তো আগেই বলে নিয়েছো কখনো তুমি আমাকে মানতে পারবে না। তাহলে এখন এই কথা বলছো কেন? বাদ দাও। তুমি যেহেতু বলেছো কোনো মেয়েদের সঙ্গে কথা বলবো না, আর আমি ঠিক তখনই নেহার ফোনে ফোন আসে। নেহা ফোনটা হাতে নিয়ে দেখে তার বাবা ফোন করেছে। রুম থেকে বের হয়ে রিসিভ করে নেহা। তার বাবার সঙ্গে কথা বলে নেহাকে তার বাবা তাড়াতাড়ি বাসায় যেতে বলে। তারপর নেহা বাসায় চলে যায়। স্বাধীন ভাবতে লাগে। আচ্ছা, বুঝতে পারছি না আপু আমার সঙ্গে কেন অন্য মেয়েকে দেখতে পায় না। আমাকে দেখে সাথী আপু যখন ভালো মন্তব্য করে তখন নেহা আপু ওই রকম করে কেন? নেহা আপু আমাকে ভালোবেসে ফেলেছে ধীরে ধীরে। দেখো কি ভাবছি আমি, উনি কোথায় আর আমি কোথায়। হয়তোবা আমাকে শাসন করে যেন আমি অল্প সময়ে মেয়েদের পাল্লায় না পড়ি। মেয়েদের কাছ থেকে দূরে থাকতে হবে আমাকে। নেহা বাড়িতে গিয়ে বসার রুমে গিয়ে দেখে অনেক মানুষ বসে আছে। নেহা কাউকে চিনতে পারে না। তারপর নেহার মা নেহাকে নিয়ে নেহার রুমে চলে যায়। তারপর বলে, মা, এই শাড়ি আর গহনা পরে সুন্দর করে সেজে বাহিরে আয়। কিন্তু কেন? তোর বাবা তোর এক বন্ধুর ছেলের সঙ্গে তোর বিয়ের কথা বলেছে, তাই তারা তোকে দেখতে এসেছে। তাই তোকে ফোন করে তোর বাবা তাড়াতাড়ি আসতে বলল। আর বাবা যে বলল তুমি নাকি অসুস্থ, তাহলে এটি কি মিথ্যা কথা? আরে, তোকে আমার অসুস্থতার কথা না বললে তো আর আসতি না, তাই তোকে মিথ্যা কথা বলেছে তোর বাবা। এখন তাড়াতাড়ি রেডি হয়ে আয়, অনেকক্ষণ হলো তারা বসে আছে তোকে দেখার জন্য অধিক আগ্রহে। এখন বাইরে গিয়ে তুমি বাবাকে বলবে আমি এই বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? অনেক ভালো ফ্যামিলি, তোর বাবার বন্ধু প্লাস বিজনেস পার্টনার, অনেক ভদ্র আর নরম একটা ছেলে। আমরা তো সবাই রাজি, তোর বাবা অনেক খুশি। কিন্তু আমি না লেখাপড়া শেষ করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর আমি বিয়ে করব, এর আগে না। সাফ সাফ করে তোমাকে বলে দিলাম। দেখ মা, তোর বাবা তো অনেক রাগী, এটা তো তুই জানিস। তোর বাবার মাথায় রাগ উঠলে কিন্তু তাকে কন্ট্রোল করা যায় না। এখন এত কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, তারপর না হয় বিষয়টা নিয়ে আলোচনা করা যাবে। এখন তো তোর বাবার মান সম্মান রক্ষাতে আয়। যাও, আসছি, শুধুমাত্র তোমার কথাতে। কিন্তু আমি বিয়ে করতে রাজি, কিন্তু নয়। লক্ষ্মী মা আমার, আয়। শাড়ি আর গহনার দিকে তাকাতে স্বাধীনের কথা মনে পড়ে। আর ছেলেটার সঙ্গে একদমই বেশি বেশি করা হয়ে গিয়েছে। তারপর শাড়ি আর গহনা পরিধান করে নেয়। তারপর সিঁড়ি দিয়ে নিচে নেমে বসার রুমে এসে বসে পড়ে। বিআই সাহেব, আপনাকে তো বললামই আমার মেয়েকে দেখলে রিফাত বাবা আর না করতে পারবেন না। বাবা হ্যাঁ বলবেই। তা এখন বিয়ের ব্যাপারটা নিয়ে কথা বলি নাকি? সামনের দিকে এই বিষয়টা নিয়ে আগানো যায়। নেহা তার বাবার কথা শুনে অনেক রেগে যায়। রেগে উঠে দাঁড়ায়। তারপর নেহা চিৎকার দিয়ে বলে ওঠে, আমি এই বিয়ে করতে পারবো না। আর হ্যাঁ, আমি আগে থেকেই বিবাহিত। নেহার কথা শুনে সবাই নেহার দিকে বড় বড় দৃষ্টিতে তাকায়। কি বলছে মেয়ে এটা? তারপর নেহা সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা তার রুমে চলে আসে। অন্যদিকে নেহার বাবা সবার সামনে মাথা নিচু করে বসে থাকে। এক পর্যায়ে সবাই রুম থেকে চলে যায়। নেহার বাবা নেহার প্রতি অনেক রাগ করতে লাগে। যাও, তোমার মেয়েকে এইখানে নিয়ে আসো। আর এত মানুষের মধ্যে আমার মাথা নিচু করতে ওর কি একটুও বুক কাটলো না? যেরকম তুমি সেরকমই মেয়ে, দুজন একদম এক হয়েছে। আমি তোমার আর তোমার মেয়ের মাঝখানে নেই। কি করবে তোমরা জানো? আমি গেলাম এখান থেকে।
তারপর নেহার মা নেহার রুমে গিয়ে তার বাবা ডাকছে বলে সেখান থেকে চলে যায়। নেহা বসের রুমে এসে দেখে কেউ নেই। তারপর সোফায় বসতে নেহার বাবা বলে, বিয়ে করেছিস মানে? তুই কবে বিয়ে করলি? আর আমরা জানতে পারলাম না একটাবারও? হ্যাঁ বাবা, আমি বিয়ে করেছি, আর বিপদে পড়ে বিয়ে করতে হয়েছে। তোমরা মানো আর না মানো, আমি ওকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। কে ওই ছেলে? পরিচয় কি? ওর বাবা দাদা কি করে? বাবা প্লিজ, তুমি কিছু বলবে না। আগে আমার সম্পূর্ণ কথাটা শোনো, তারপর তুমি যা বলো তাই করব। নেহা তার বাবাকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে মনোযোগ দিয়ে নেহার প্রত্যেকটা কথাই শুনতে থাকে। নেহার বাবা বলে, এখন তুমি বলো, আমি কি করেছি, ঠিক করেছি কিনা ভুল? তুই তো আমার কাছে নিয়ে এসে পরিচয় করিয়ে দিলেও পারতি। আচ্ছা, ও তো তোদের ফ্ল্যাটে আছে তাই না? যা, ওকে নিয়ে আয়। নেহা খুশি হয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বলতে লাগে, ইউ আর মাই বেস্ট পাপা। হয়েছে, আর ঢং করতে হবে না। যা, গিয়ে ছেলেটাকে নিয়ে আয়। তারপর নেহা বাইরে আসে, গাড়ি স্টার্ট দিয়ে ফ্ল্যাটে চলে যায়। একটু পরে ফ্ল্যাটে গিয়ে পৌঁছায়। দরজায় কলিং বেল দিতেই স্বাধীন এসে দরজা খুলে দেয়। তারপর নেহা ভিতরে প্রবেশ করে দরজা আটকে দিয়ে স্বাধীনকে জড়িয়ে ধরে শক্ত করে। কি করছেন আপু, প্লিজ ছাড়েন। ছাড়ার জন্য তো আর ধরিনি, আর একদম আমাকে তুই আপু বলবি না, তাহলে কিন্তু তোর খবর আছে। ঠিক আছে, তাহলে ম্যাম বলে ডাকবো। এবার তো অন্তত ছাড়ুন আমাকে। ছাড়বো না তোকে, আজীবন এইভাবেই শক্ত করে জড়িয়ে ধরে রাখবো। তুই যতই আমাকে ছাড়ার চেষ্টা করিস না কেন, কিন্তু আমি তোকে ছাড়বো না। এক পর্যায়ে নেহার হাত থেকে স্বাধীন সাড়া পায়। কি হয়েছে আপু, আপনি ঠিক আছেন তো? নাকি আজকেও ড্রিঙ্কস করে এসেছেন? পরে যখন আবার নেশা কেটে যাবে আমাকে উল্টাপাল্টা কথা বলবেন। তারপর নেহা স্বাধীনকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে তার বাবা স্বাধীনের সঙ্গে দেখা করতে চেয়েছে এই বিষয়টা। তারপর স্বাধীন কথা শুনে অনেকটা ভয় পেয়ে যায়। স্বাধীনকে ভয় পেতে দেখে নেহা বলে, আরে ভয় পাচ্ছিস কেন তুই? আমার বাবা অনেক ভালো, আমি যা চেয়েছি তাই দিয়েছে। তারপর নেহা স্বাধীনকে নিয়ে তার বাসায় চলে আসে। তারপর নেহার বাবার সঙ্গে স্বাধীন কথা বলতে লাগে। নেহার বাবার অনেক পছন্দ হয় স্বাধীনকে। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। আমার মেয়ের জন্য একদম পারফেক্ট তুমি। যা মা, ওকে নিয়ে রুমে যা। তারপর নেহা স্বাধীনকে নিয়ে রুমে চলে যায়। দেখতে দেখতে রাত হয়ে যায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে নেহা আর স্বাধীন রুমে চলে যায়। স্বাধীন বেলকনিতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। পিছন থেকে নেহা স্বাধীনকে জড়িয়ে ধরে বলে, কি ভাবছো আমি তোমার পাশে আছি? আজীবন চিরকাল তোমাকে আর ভাবতে হবে না। কথাটা বলে স্বাধীনকে পাশ ফিরিয়ে নেয় নেহা। দেখে স্বাধীনের চোখে পানি। তারপর হাত দিয়ে মুছে ফেলে নেহা। তারপর স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে কপালে কিস করতে লাগে। স্বাধীন নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নেহাকে পাজা কোলে করে রুমের মধ্যে নিয়ে এসে খাটের উপর ফেলে দেয়। লাইট অফ করে ঝাঁপিয়ে পড়ে নেহার উপরে। বাকিটা ইতিহাস, সেটা আপনাদের না জানলেও চলবে।